হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম আমার এই ক্লাসে। তো আচ্ছা, তোমরা প্রথমে যেটা বলে রাখি, তোমরা এখন ক্লাস 10-এ উঠে গেছো, তো তোমাদেরকে খুবই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। কারণ এই যে তোমরা প্রথম যে সোপান নেবে তোমাদের পরীক্ষার, মাধ্যমিক পরীক্ষার, এই মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের নির্ভর করবে ভবিষ্যতে তোমরা কী করবে। তোমরা এতদিন প্রায় অল সাবজেক্ট পড়ে এসেছো, এবার তোমাদেরকে সায়েন্স, হিউম্যানিটিজ, কমার্স এইসব সাবজেক্ট বেছে নিতে হবে। এবং তোমাদের যে ভালোবাসার সাবজেক্ট তোমরা সেটাই বেছো, কখনো কোনো বাড়ির চাপে কোনো সাবজেক্ট বেছো না। এবং সত্যি কথা বলতে আমি এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে আমার এই পড়ার পর তোমাদেরকে যদি ভৌতবিজ্ঞান কঠিন লাগে তাহলে আমি আমার নামও পাল্টে দিতে পারি। ভৌতবিজ্ঞান যে কতটা ইজি সাবজেক্ট সেটা এবার তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের পড়াশোনা। আমরা প্রথমেই আজকে যেটা চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায় বা ফার্স্ট ইউনিট। কি আমরা পড়বো হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশের জন্য ভাবনা, কেন পরিবেশের জন্য আমরা ভাববো? কারণ এই পরিবেশে আমরা বাঁচছি। যদি আমরা এই পরিবেশটাকে ভুলে যাই তাহলে আমরা কী নিয়ে বাঁচবো? কারণ এই পরিবেশটাকে আমাদেরকে বড় করেছে, আমাদেরকে ভালো রাখছে। আমরা যদি সেই পরিবেশটাকে ভালো না রাখি তাহলে আমরাও ভালো থাকতে পারবো না। তো শুরু করা যাক আমাদের কি পরিবেশের জন্য ভাবনা। প্রথমেই পড়ব বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠকে ঘিরে এক বায়ুর যে আবরণ রয়েছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। তো আমরা যে বায়ুমণ্ডল বলছি, এই বায়ুমণ্ডলের মধ্যে অনেক অনেক গ্যাসীয় কণা রয়েছে। সেই গ্যাসীয় কণাগুলোকে আমরা পড়ব। এবং এইগুলো পড়ার আগে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে বায়ুমণ্ডলের মধ্যে যে স্তরগুলো রয়েছে, কী কী স্তর রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে, তার আগে আমরা পড়ে নিই। আচ্ছা, আমি কী ধরনের পড়াবো, আমি এখানে তোমাদেরকে প্রথমে পুরো বইটা ঝালিয়ে নেব। পুরো বইটা ঝালিয়ে নেওয়ার পর আমরা কি করব, আমরা যে অনুশীলনী রয়েছে সেটা করব। সেই অনুশীলনী করার পর আমরা আমাদের ডাউট সলভিং ক্লাসে যাব। ঠিক আছে? তো আমরা প্রথমে রিডিং পড়ি, প্রথমে ঝালিয়ে নিই পুরোটা। তাহলে ভূপৃষ্ঠকে ঘিরে রয়েছে বিশাল বায়ু সমুদ্র। পৃথিবীকে ঘিরে যে বায়ুর আবরণ আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। যেহেতু গ্যাসীয় পদার্থ প্রসারিত হয়ে ছড়িয়ে যায় এবং আশেপাশে সব জায়গায় অবস্থান করে, তাই বায়ুমণ্ডলের উচ্চতার কোনো নির্দিষ্ট সীমা নেই। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যায় এবং বায়ু পাতলা হয়ে যায়। অর্থাৎ আমরা যত উপরে যাব বায়ুর ঘনত্ব বা ডেনসিটি তত কমতে থাকবে। যদিও বায়ুমণ্ডলের কোনো নির্দিষ্ট সীমা নেই, সাধারণত ভূপৃষ্ঠে 750 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার বা 465 মাইল থেকে 620 মাইল, মানে 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব অনুভব করা যায়। ঠিক আছে? মানে বায়ুমণ্ডল আমাদের যে শুরু হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, প্রায় 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, কোথাও 1000 কোথাও 750 এরকম করে ভূপৃষ্ঠতে অনুভব করা যায়। তারপরে কিন্তু আর বায়ুমণ্ডল অনুভব করা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডলের গঠনের আগে আমরা প্রথমে পড়ে নিই বায়ুমণ্ডলের কী কী উপাদান থাকে। বায়ুমণ্ডল যে যে উপাদানগুলি দ্বারা গঠিত তার মধ্যে প্রথম হলো গ্যাসীয় উপাদান, তারপর হলো জলীয় বাষ্প এবং ধূলিকণা। আচ্ছা, গ্যাসীয় উপাদানের মধ্যে কী কী আছে? সব থেকে বেশি আছে নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড এবং নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কিছু কিছু করে। আচ্ছা, এবারে পড়ে নিয়ে হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের কীভাবে স্তরবিন্যাস করা হয়? একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে উষ্ণতার তারতম্য অনুসারে। ঠিক আছে? এবার উষ্ণতার যে তারতম্য সেটা কিন্তু হয় উচ্চতা ভেদে। আচ্ছা, আমরা প্রথমে এটা পড়ে নেবো, সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়। কী কী? হোমোস্ফিয়ার আর আর হচ্ছে হেটারোস্ফিয়ার। তো হোমোস্ফিয়ার কি? হোমোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে বায়ু সমসত্ব বায়ু হয় তাকে বলা হয় হোমোস্ফিয়ার। জলীয় বাষ্প এবং ওজোন গ্যাসের পরিমাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। আচ্ছা, তাহলে কি হোমোস্ফিয়ারে কী হবে? বায়ু সমসত্ব হবে। অর্থাৎ আমরা যদি ধরে নাও, যদি চিনি এবং জল গুলে দিই তাহলে কি সেটা সঙ্গে সঙ্গে মিশে যায়? মেশে না, তাই তো? কিন্তু আমি যদি সেটাকে গুলতে থাকি কিছুক্ষণ পর, প্রায় 3 মিনিট 5 মিনিট, যেটা যেরকম পরিমাণ দেবো সেরকম কি হয়, কিছুক্ষণ পর একদম মিশে যায়। সেই যে দ্রবণ সেটা কি বলে? সমসত্ব দ্রবণ। তো সেই রকমই বায়ুর মধ্যে যে গ্যাসীয় উপাদানগুলি রয়েছে, কী কী? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সমসত্বভাবে মিশে থাকে। অর্থাৎ আমি যদি কোনো একটা ছোট্ট জায়গা থেকে বায়ুর স্তর নিয়ে নিই তাহলে আমরা সেখানে সব কিছুর পরিমাণ সমান সমান পাবো। ঠিক আছে? অর্থাৎ এইখানে কি হয়, 80 কিলোমিটার পর্যন্ত বায়ু সমসত্ব হয়।
এটাকে আমি একটু হেডলাইন করে দিই, 80 কিলোমিটার পর্যন্ত বায়ু সমসত্ব হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ওই যে স্তর, সেটাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। আচ্ছা, এরপর হচ্ছে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার কি? হেটারোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে, অর্থাৎ 80 কিলোমিটারের উপরে। 80 কিলোমিটারের উপর থেকে কী হয়, তখন বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাস থাকে। কীরকম? যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন, বিভিন্ন রকমের গ্যাস থাকে। এই উচ্চ স্তরকে বলা হয় হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে এই যে হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল, ঠিক আছে, এটা হচ্ছে সমমণ্ডল, অর্থাৎ কি সমসত্ব হয়, আর এটা কি হয়, এটা অসমসত্ব হয় বলে এটাকে বলা হয় বিষমমণ্ডল। অর্থাৎ কি, আমি যদি যে কোনো স্তরে যাই, মানে এই যে 80 কিলোমিটার উপরে আমি যখন যাব, এই 80 কিলোমিটার উপরে এই স্তরগুলো ভেদে কোনো স্তরে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকবে, কোনো স্তরে বেশি পরিমাণ আর্গন থাকবে, নিঃসৃত গ্যাস থাকবে, কোনো স্তরে বেশি পরিমাণ অক্সিজেন থাকবে। এরকম করে আস্তে 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 বায়ুর যে ঘনত্ব, সেই হিসাবে কী হয়, আস্তে আস্তে সেই গ্যাসগুলো থাকে। আচ্ছা, তাহলে আমরা পড়ে নিলাম কি বায়ুর স্তরবিন্যাসের প্রথমটা, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ার, সমমণ্ডল এবং বিষমমণ্ডল। এরপর আমরা চলে যাব হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উষ্ণতার তারতম্য অনুসারে কী করে হয়, উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তন অনুযায়ী বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। তাহলে কি উচ্চতার সাথে কী হয়, তাপমাত্রার পরিবর্তন হয়। এবার কি হয়, প্রথম স্তরটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কি, ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তরের নাম ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে যে স্তরটা লেগে আছে সেইটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই যে স্তরটা, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, এই যে স্তরটা, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিন্তু আমাদের সমস্ত বেঁচে থাকা, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা আছি, পশু পাখি আছে, জীবজন্তু আছে, সবাই আছে। এই যে দেখেছো মাউন্ট এভারেস্ট, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই, অর্থাৎ কিসের মধ্যে, কত কিলোমিটার থেকে কত কিলোমিটার, প্রায় ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার থাকে। এই অঞ্চলে প্রতি 1 কিলোমিটার উচ্চতার সাথে তাপমাত্রা হ্রাস পায় হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে তাপমাত্রার পার্থক্য দেখা যায়। তাই এই অঞ্চলে বায়ুর পরিচলন স্রোত, আচ্ছা, এই অঞ্চলে কী কী হয়, এই অঞ্চলে বায়ুর পরিচলন স্রোত হয়, অনুভূমিক বায়ুপ্রবাহ হয়, ধূলিকণা, মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। এই স্তরের আরেক নাম কি, ক্ষুব্ধমণ্ডল। অর্থাৎ এই যে মেঘ, ঝড় বৃষ্টি দেখা যায়, তার জন্য খুব খুব বেশি এর মধ্যে মানে এদিক ওদিক বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে, তার জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বাজ যে পড়ছে, বাজ পড়ে যখন, তখন কি হয়, বাজ যখন পড়ে তখন মেঘে খুব রেগে যায় মেঘ, আমরা এটা ভাবি, তাই তো, তার জন্য বাঘ ক্ষুব্ধ হয়েছে বলে, মেঘ ক্ষুব্ধ হয়েছে বলে বাজ পড়েছে ভাবি, তো এটাকে তার জন্য ক্ষুব্ধমণ্ডল বলে। এই স্তরে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখা যায়। আচ্ছা, এই যে এটা হচ্ছে রমন এফেক্ট, আমরা এটা পরে কিন্তু খুব ভালো করে পড়বো, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এরপর আমরা পড়ে নিই হচ্ছে ট্রোপোস্ফিয়ারের উপরের অংশে সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে তার নাম হচ্ছে ট্রোপোপস। তাহলে ট্রোপোপস, যদি পরীক্ষায় আসে ট্রোপোপস কাকে বলে, তাহলে কি লিখবো, ট্রোপোস্ফিয়ারের উপরের অংশে সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে, অর্থাৎ যেখানে কি হয়, ট্রোপোস্ফিয়ারটা পজ হয়ে যায়, অর্থাৎ থেমে যায়, তাকে বলা হয় ট্রোপোপস। ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -55 ডিগ্রি, অর্থাৎ -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কতটা বাফার, মানে কতটা শুরু থেকে শেষ পর্যন্ত কতটা পর্যন্ত তাপমাত্রা তারতম্য হচ্ছে, প্রায় 15 ডিগ্রি থেকে 55 ডিগ্রি, মানে হচ্ছে 70 ডিগ্রি পর্যন্ত। ট্রোপোপসের উচ্চতা পৃথিবীর বিষুবরেখায় 15 থেকে 16 কিলোমিটার এবং উত্তর এবং দক্ষিণ মেরুতে 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত হয়। মেরুর নিম্ন উষ্ণতায় বায়ু সংকুচিত অবস্থায় থাকে। এই অঞ্চলের উষ্ণতা গ্রীষ্মকালে বাড়ে এবং শীতকালে কমে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম ট্রোপোস্ফিয়ার। এবার আমরা পড়ে নেব স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে, ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরের অঞ্চলের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। এই অঞ্চলের উপরের সীমানা বরাবর যে অঞ্চল রয়েছে তাকে বলা হয় স্ট্র্যাটোপস, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে সেখানটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপস। এখানে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, বা 32 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, অর্থাৎ 0 ডিগ্রি নেই, মানে কতটা ঠান্ডা হতে পারে এখানে। এখানেই কিন্তু মেঘের যে উপরে যে ঠান্ডা জল মানে জমে যাচ্ছে, ঠিক আছে, আমাদের যে জলীয় বাষ্প ধূলিকণা মিশে যে মেঘ তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এইখানেই ম্যাক্সিমামটা হয়। তারপরে যখন নিচে নেমে আসে তখন কিন্তু বৃষ্টি হয়, ঠিক আছে, যখন বৃষ্টির ফোঁটাগুলো যখন নিচে পড়ছে পৃথিবী ভূপৃষ্ঠে, তখন আমরা কিন্তু ওটাকে বৃষ্টি বলছি, তার আগে কিন্তু ওগুলো বৃষ্টি নয়।
আচ্ছা, এবার কি, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে পরিচলন স্রোত সৃষ্টি হয় না, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি নেই। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের অঞ্চলে আরেক নাম হচ্ছে শান্তমণ্ডল। এখানে কিন্তু মেঘ সৃষ্টি হয়, কিন্তু মেঘ কিন্তু ভারী হওয়ার পর কোথায় নিচে নেমে আসবে, কোথায় নেমে আসবে, নিচে নেমে আসবে। কারণ কি, গ্র্যাভিটি। সেই যে আপেল পড়েছিল নিউটনের মাথায়, কী করে পড়েছিল, নিচের দিকে নামে। তার জন্য মেঘগুলো কিন্তু নিচের দিকে থিতিয়ে পড়ে। তার জন্য এইখানে কিন্তু বেশি মেঘ বা বৃষ্টিপাত হয় না, মানে ঝড় বৃষ্টি হয় না। তার জন্য এই অঞ্চলের নাম হচ্ছে কি, শান্তমণ্ডল। তাহলে শান্তমণ্ডল কাকে বলে আমরা জানলাম। যদি পরীক্ষা আসে তাহলে তোমরা লিখতে পারবে তো? সবাই বলো হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা পড়ে নেবো যে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পরের অঞ্চলের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের পরের অঞ্চলের নাম কি, মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, তাপমাত্রা নেমে যায় -95 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, -95 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতে পারছো, তখন বরফ তো মানে জমেই গেছে, আরও ঠান্ডা। তো এই উষ্ণতা হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা। অর্থাৎ সব থেকে কম উষ্ণতা কোথায় দেখা যায়, মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব থেকে কম উষ্ণতা কিন্তু এইখানেই দেখা যায়। ঠিক আছে, তার জন্য মেসোস্ফিয়ার কিন্তু পড়তে হবে তোমাদেরকে বেশি ভালো করে। আচ্ছা, এই সীমানার যে, তাকে কী বলবো, যেখানে এটা মেসোস্ফিয়ার পজ হয় তাহলে তাকে কী বলে, মেসোপজ। আচ্ছা, থার্মোস্ফিয়ার এর পরে যখনই যাব তখনই কিন্তু আমরা কি হবে, আমরা আগে কী পড়েছিলাম, 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কি বলা হয় বায়ুকে, কী বলা হয়, সবাই বলো, দেখেই বলো, হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। তাহলে এতদূর পর্যন্ত কিন্তু আমরা মেসোস্ফিয়ার শেষ করলাম। মেসোস্ফিয়ার পর্যন্ত হচ্ছে সমমণ্ডল। এরপর চলে যাবো আমরা বিষমমণ্ডল, ঠিক আছে, বা হেটেরোস্ফিয়ারে। হেটেরোস্ফিয়ারের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে মেসোপদের ঠিক ওপরে রয়েছে থার্মোস্ফিয়ার। প্রথমে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তারপর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কী হয়, হার কমতে থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির হার কমতে থাকে। এই স্তরে তাপমাত্রা পৌঁছায় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। মানে ভাবতে পারছো, -95 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একদম ঠান্ডা থেকে একদম গরম। এই স্তরের উচ্চতা 85 থেকে 450 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এই দুটো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই স্তর যদি আমি বলি যে এইখানে যেখানে পজ তাকে কী বলে, থার্মোপজ। ঠিক আছে, যদি ওখানে লেখা নেই কিন্তু থার্মোপজ বলে, থার্মোস্ফিয়ারের শেষকে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কী হয়, এক্সোস্ফিয়ারে উচ্চতা হচ্ছে 500 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে খুব কম ঘনত্ব বিশিষ্ট গ্যাস থাকে। এই স্তরে উষ্ণতা বেড়ে যায়, 1240 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় এক্সোস্ফিয়ার। আচ্ছা, এই এক্সোস্ফিয়ার কিন্তু কী হয়, থার্মোস্ফিয়ারে কী হয়, এক্সোস্ফিয়ারের উপর হচ্ছে আয়োনোস্ফিয়ার। যদিও এখানে বলা নেই, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন আয়োনোস্ফিয়ার কেন হয়। কারণ ভূপৃষ্ঠে যখন সূর্য থেকে যে রশ্মি আসছে, সেই রশ্মিগুলো ভূপৃষ্ঠের যে গ্যাস রয়েছে সেইগুলোকে আয়োনাইজড করে দেয়। তার জন্য ওখানে আয়োনোস্ফিয়ার দেখা যায়। এই আয়োনোস্ফিয়ারেই কিন্তু আমাদের যে অরোরা অস্ট্রালিস এবং অরোরা বোরিয়ালিস সেটা দেখা যায়। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপর আমরা পড়ে নেব ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারের কি, এই স্তরটির নাম হচ্ছে ওজোন স্তর বা কেমোস্ফিয়ার। ওজোন স্তর বা কেমোস্ফিয়ার। আচ্ছা, এই অঞ্চলে খুব অল্প পরিমাণে ওজোন তৈরি হয়। ওজোন তৈরি হয় ভূপৃষ্ঠের খুব কাছে ট্রোপোস্ফিয়ারে। 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এটি সর্বোচ্চ পরিমাণে রয়েছে 30 কিলোমিটার উচ্চতায়। অর্থাৎ ওজোনোস্ফিয়ার কোথায় রয়েছে, ওজোনোস্ফিয়ার রয়েছে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোনোস্ফিয়ার থাকে। এই ওজোনোস্ফিয়ারের ঘনত্ব যদি আমি মাপি তাহলে কিসে বলা হয়, এর ঘনত্ব ডবসন এককে মাপা হয়। এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। তাহলে ওজোনোস্ফিয়ারের জন্যই কিন্তু আমরা মেনলি বেঁচে আছি। আর ওজোন গহ্বর কোথায় দেখা গেছিলো, ওজোন গহ্বর দেখা গেছিলো উত্তর মেরুতে। আচ্ছা, এই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 76 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়, এটা মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আয়োনোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ার যেটা বললাম, এই অঞ্চলে মেসোস্ফিয়ারের উপরের অংশ থেকে থার্মোস্ফিয়ারের মধ্যে দিয়ে বিস্তৃত। এই স্তরটি বেতার তরঙ্গ প্রতিফলিত করে, বেতার যোগাযোগে সাহায্য করে। তাহলে এই স্তরের জন্যই কিন্তু আমরা এই যে কথা বলতে পারছি, এই যে আমরা এই তোমাদেরকে
পড়াতে পারছি ইজিলি, ইন্টারনেট ইউজ করতে পারছি। এটা কিসের জন্য পাচ্ছি? কারণ আয়োনোস্ফিয়ারের জন্য। এই স্তরে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়, অরোরা দেখা যায়। এটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে মনে রাখবে এটা, এটা পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা, এরপর আমরা চলে যাব ম্যাগনেটোস্ফিয়ারে। এই স্তরে প্রোটন এবং ইলেকট্রন আছে। এই স্তরে ভূপৃষ্ঠ থেকে 1330 থেকে 64,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তারপরে পুরোটাই মানে হচ্ছে ম্যাক্সিমামটা কি ম্যাগনেটোস্ফিয়ার। ভ্যান অ্যালেন বিকিরণ বলে এই স্তরে রয়েছে। অর্থাৎ কি, এই স্তরে যে ক্ষতিকারক রশ্মিগুলো আছে তার মধ্যে কিছু কিছু রশ্মি কিন্তু আমাদের এই স্তর থেকেই বিকিরিত হয়ে চলে যায়। ম্যাগনেটোস্ফিয়ার কেন তৈরি হয়েছে? কারণ পৃথিবীর যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তোমাদের সবাই জানো তোমাদের কি আছে, তোমাদের কাছে আশা করি প্রত্যেকেই এখনও পর্যন্ত চুম্বক বা ম্যাগনেট দেখে নিয়েছো। চুম্বক যদি আমরা কোনো একটা শলাকার উপরে বসিয়ে রাখি তাহলে কী দেখা যায়? সেই শলাকারের মধ্যে দুদিকে দুটো একটা মানে দিক করছে, একটা হচ্ছে কি নর্থ পোল, আর একটা সাউথ পোল। এই নর্থ পোল সাউথ পোল কেন হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য। এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কী করে তৈরি করা হয় সেটা কিন্তু আমরা বিশদভাবে জানবো যখন তোমরা খুব বড় হবে, ভালো করে বুঝতে পারবে যে আমাদের পৃথিবীর যে ভিতরে একটা লাভার মধ্যে একটা ভীষণ পরিমাণে একটা কি চলছে, ভয়ঙ্কর কাণ্ড চলছে, ভয়ঙ্কর। যেখানে কি চলছে? যেখানে ওই যে ভিতরের লোহার যে একটা বিশাল বড় একটা গোলক রয়েছে, ওটা ঘুরছে লাভার মধ্যে, এবং তার উল্টো দিকে পৃথিবী ঘুরছে। এরকমভাবে ম্যাগনেটোস্ফিয়ার তৈরি হয়েছে। সেই ম্যাগনেটোস্ফিয়ারের জন্য কিন্তু আমাদের পৃথিবী বা মানব জগৎ বেঁচে আছে। ভাবলে চলবে না, কি অপার সংসার, কি অপার তোমাদের পরিকল্পনা করতে হবে এটার জন্য। কারণ আমরা কিন্তু একটা ছোট্ট ধূলিকণার সমান, কিন্তু আমরা যখন পৃথিবীকে বুঝতে যাব তখন কিন্তু প্রচুর প্রচুর রহস্য আছে এখানে। যাই হোক, আমরা কিন্তু এখন এটা পড়ি, তাহলে খুব টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। চলো শুরু করা যাক তাহলে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উচ্চতা ভেদে উষ্ণতার তারতম্য। ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত। এই অঞ্চলের উষ্ণতার মান কি হয়? -55 ডিগ্রিতে নেমে যায়। স্ট্র্যাটোস্ফিয়ার পড়লাম। আচ্ছা, এই যে উচ্চতা ভেদে উষ্ণতার তারতম্য, এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? কারণ এখান থেকে কোশ্চিন একটু একটু কোশ্চেন আসে, আর কিছু নয়। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ওজোনস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা হচ্ছে 50 কিলোমিটার, স্ট্র্যাটোপজের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চলকে মেসোস্ফিয়ারের প্রথম দিকের অংশ পর্যন্ত বিস্তৃত। ওজোনস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। মেসোস্ফিয়ার, এই স্তরের উচ্চতা প্রায় 50 থেকে 80 কিলোমিটার। এই অঞ্চলের উষ্ণতা নেমে প্রায় -95 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। থার্মোস্ফিয়ার, এই স্তরের উচ্চতা প্রায় 450 কিলোমিটার, উষ্ণতা বেড়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডতে পৌঁছায়। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উচ্চতা ভেদে চাপের তারতম্য। আচ্ছা, এইটা কিন্তু পড়তেই হবে, কারণ কি বায়ুমণ্ডলের চাপ জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীরের যে রক্তচাপ এবং বায়ুমণ্ডলের চাপ সমান বলেই কিন্তু আমরা বেঁচে আছি, ঠিক আছে? আমরা কিন্তু বেশি দূর যদি উঁচুতে যাই তাহলে কিন্তু আমরা কি শ্বাস নিতে পারি না, কখন তাহলে কি বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। আর আমরা যদি নিচে খুব যাই তখন কি বায়ুমণ্ডলের, যদি আমরা জলে যাই, জলের নিচে কিন্তু আমরা খুব বেশি হলে ওই 100 মিটার 200 মিটার পর্যন্ত ভালো থাকবো। তারপর কিন্তু বায়ুমণ্ডল চাপ সে চাপ কিন্তু বাড়তে থাকবে, তখন কিন্তু আমরা শ্বাস নিতে পারবো না। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই চাপের জন্য। তোমরা ভাবতে পারবে না কত সেকেন্ডের মধ্যে, জানো? মাত্র 2 সেকেন্ডের মধ্যে 6জন যে যারা কোটিপতি লোক ছিল, যারা একটা ওই সাবমেরিন করে নিচে গেছিলো, তারা সেকেন্ডের মধ্যে পুরো একদম মানে কি বলবো ধ্বংস হয়ে গেছে। ভাবা যায়? কিচ্ছু করতে হয়নি, কোনো আগুন নেই, কিছু নেই জলের মধ্যে। তোমরা যখন পড়বে আরও ভালো করে বলবো ঘটনাটা একদিন, যখন আমরা ডাউট সলভিং ক্লাসে আসবে তোমরা। আচ্ছা, এরপর পড়ে নিচ্ছে যে থার্মোস্ফিয়ার। আচ্ছা, এরপর উচ্চ তাপতম। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, বা 1.013 × 10⁵ পাস্কাল, ঠিক আছে? পাস্কাল হচ্ছে চাপের একক। 20 কিলোমিটার উচ্চতায় ট্রোপোপস চাপের মান হয় 10⁻⁻1 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে? এবার 40 কিলোমিটার উচ্চতা হচ্ছে চাপের পরিমাণ 10⁻³ 60 কিলোমিটার উচ্চতায় মেসোস্ফিয়ারে চাপের 10⁻⁴ 80 কিলোমিটার উচ্চতায়। তোমরা কিন্তু এটা খুব ভালো করে দেখে নেবে, যত উঁচুতে যাচ্ছে বায়ুমণ্ডলের চাপ কিন্তু কমছে, অদ্ভুত না? আবার যত নিচে যাবে জলের মধ্যে তত বায়ুমণ্ডলের চাপ বাড়বে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরিচলন স্রোত এবং ঝড়। ট্রোপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প, নুন, বায়ু, জৈব পদার্থ, ধোঁয়া, অ্যারোসল এবং উচ্চতা বৃষ্টির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে।
এইখানে কি হয়, উষ্ণ এবং আর্দ্র বায়ু হালকা হয়ে উপরে ওঠে, ট্রোপোস্ফিয়ারে পরিচলন স্রোত সৃষ্টি হয়। আমরা কি জানি, বায়ুর উষ্ণতা যত বাড়বে, উষ্ণতা বাড়লে বায়ু কি হয়, হালকা হয়, তাহলে উপরে যাবে। আর ভারী বায়ু কি হবে, ভারী বায়ু নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এই যে পরিচলন স্রোত কেন সৃষ্টি হয়, এই জন্যই সৃষ্টি হয়। আমরা যখন জল গরম করি তখন কি হয়, উপরের যে ভারী হালকা মানে ঠান্ডা ভারী এবং জল রয়েছে সেটা নিচের দিকে নেমে আসে, এবং গরম যে জলটা রয়েছে সেটা উপরের দিকে, তাই জন্য পরিচলন স্রোত সৃষ্টি হয়, এবং এই পরিচলন স্রোতের জন্যই টকবক 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 করে ফোটে। আচ্ছা, এরপর আমরা পড়ে জেনে নিচ্ছি হচ্ছে উষ্ণ আর্দ্র বায়ু শীতল বায়ুর উপরের দিয়ে প্রসারিত হয়, শীতল হয়, এবং কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। মেঘের প্রকারভেদ যখন তোমরা ভূগোলে পড়বে তখন তোমরা জানবে যে কিউমুলোনিম্বাস মেঘ কী, আরও অনেক ধরনের মেঘের প্রকারভেদ আছে। আচ্ছা, এরপর হচ্ছে জলীয়বাষ্পের ঘনীভবনের ফলে নির্গত লিন তাপ ওই বায়ুকে আরও উপরে ওঠায়। ঘনীভবনের ফলে উৎপন্ন জলকণা মহাকর্ষ বলের টানে নিচে নামে, আবার বাষ্পীভবনের ফলে উপরে ওঠে। বৃষ্টিবিন্দুগুলির ভাঙা গড়ার ফলে ঘর্ষণজনিত বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে বৃষ্টিবিন্দুগুলির ভাঙা গড়ার ফলে ঘর্ষণজনিত বিদ্যুৎ উৎপন্ন হয়। এই যে স্ট্যাটিক ইলেকট্রিক, এই স্ট্যাটিক ইলেকট্রিকটা যখন বাজ পড়ছে তখন কিন্তু ভূপৃষ্ঠে নেমে আসছে। আচ্ছা, তাহলে তোমরা জানলে আজকে কী জন্য বজ্রবিদ্যুৎ তৈরি হয়। যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তখন প্রচুর পরিমাণে এই নেগেটিভ ইলেকট্রিক কণা তৈরি হয়, সেইগুলো যখন ভূপৃষ্ঠে এত ভোল্টেজ তৈরি হয়ে যায়, যখন ভূপৃষ্ঠকে আকর্ষণ করতে থাকে, তখনই কিন্তু হয় বাজ। এই শীতকাল ছিল, তোমরা অনেকেই হয়তো দেখেছো পটপট পটপট করে আওয়াজ হচ্ছে যখন তোমরা কোনো উলের জামা পরছো। ওটা কেন জানো, আমাদের যে কী রয়েছে উপরে রোম রয়েছে, সেই রোমের সাথে ঘর্ষণ পেতে পেতে স্ট্যাটিক চার্জ তৈরি হয়। তোমরা যদি অন্ধকার ঘরে থাকতে তাহলে তোমরা দেখতে পাতে যে ওইখানেও কিন্তু ওই রকম বাজ পড়ছে। সেই বাজটাই যখন আমরা জুম করব তখন কিন্তু হচ্ছে আমরা ওকে বলছি বাজ, আর যখন ছোট্ট রয়েছে তখন কিন্তু পটপট পট আওয়াজ। বাজের কথা আওয়াজ শুনেছো তো, বাজের আওয়াজ শুনলে কান ফেটে যেতে পারে। আচ্ছা, এরপর আমরা পড়ে নিই হচ্ছে আমাদের এই ঝড় বৃষ্টির ক্ষেত্রে জলীয়বাষ্প, অস্থিত বায়ু এবং উত্তোলক বলের প্রয়োজন হয়। এর তিনটি পর্যায় থাকে, যথা বৃদ্ধিশীল এবং পরিণত নিঃশেষ হওয়া। এর প্রত্যেকটি ঘটতে থাকে 30 মিনিট সময় লাগে। এর গড় ব্যাস হয় হচ্ছে 24 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা আমরা এটা পড়ে নিলাম পরিচলন স্রোত এবং ঝড়ের কথা। এরপর আমরা পড়ে নেব ওজোন স্তর। এই ওজোন স্তর পড়ে আমরা শেষ করবো আজকে আমাদের পড়াশোনা। আচ্ছা, তারপর আমরা নেক্সট ক্লাসে কিন্তু আবার আরও ভালো করে জানবো। আচ্ছা, এই ওজোন স্তর কি? ওজোন স্তর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত এই ওজোন স্তর রয়েছে। এই স্তরকে ওজোনোস্ফিয়ার বলা হয়। ওজোন স্তরের সৃষ্টি কী থেকে হয়? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেনের অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করে। একটি অক্সিজেন অণু O2-র সাথে অক্সিজেন পরমাণু ও যুক্ত করে। এইভাবে একটি ওজোন অণু তৈরি হয়। আচ্ছা, তাহলে কী হয়? অক্সিজেন যে অণু, তার সাথে অক্সিজেনের পরমাণু এটা যুক্ত হয়ে O3 তৈরি হয়, অর্থাৎ ওজোন অণু তৈরি হয়। O2 প্লাস ইউভি রে 2O প্লাস O2 থেকে কী হয়? O3 প্লাস ইউভি রে কী হয়? আবার ভেঙে অক্সিজেন এবং কী তৈরি হয়? অক্সিজেন পরমাণু তৈরি করে। এই যে চক্র চলতে থাকে, এটা কিন্তু অদ্ভুত। অতিবেগুনি রশ্মি অস্থায়ী O3 অণুকে ভেঙে অক্সিজেনে পরিণত করে এবং অক্সিজেন পরমাণু উৎপন্ন করে, আবার এটা আবার O3-তে পরিণত হয়, আবার O2-তে পরিণত হয়, এরকমভাবে চলতেই থাকে। ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, এর ফলে ওজোনোস্ফিয়ার স্তরটি উত্তপ্ত হয়। আচ্ছা, তাহলে O2 প্লাস ইউভি রে থেকে হয় 2O, O প্লাস O3। তোমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওজোন স্তরের ধ্বংস, প্রচুর পরিমাণে উৎপাদিত ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড N2O, হ্যালোন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন প্রভৃতির সংস্পর্শ ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে কুমেরু এবং সুমেরু অঞ্চলে ওজোন স্তরে বড় আকারের গহ্বর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে তোমাদের ছোটো ছোটো এইগুলো দেওয়া হয়েছে, কীভাবে কী হয়, ইউভি রশ্মি কীভাবে তোমাদের এই ক্লোরোফ্লুরো কার্বনের যেগুলো রয়েছে সেগুলো কীভাবে ওখানে গিয়ে ওজোন স্তরটাকে ধ্বংস করে অক্সিজেন উৎপন্ন করছে। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবে। ওজোন স্তরের মোট আয়তন কিন্তু 4% হ্রাস পেয়েছে। তার প্রধান দোষী হচ্ছে আমরা, কারণ আমরা যে ফ্রিজ, এসি এগুলো ইউজ করি সেখান থেকে কিন্তু ক্লোরোফ্লুরো কার্বন তৈরি হয়। ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব, পৃথিবীকে ঘিরে থাকা ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এই স্তরের ক্ষতি হওয়ার ফলে বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এর ফলস্বরূপ পৃথিবীর উষ্ণতার বৃদ্ধি ঘটবে, চামড়ার ক্যান্সার, সানবার্ন,
চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে, উদ্ভিদের ক্ষতি হবে, জলে থাকা জীব যেমন অ্যালগি, আর্কি, ব্যাকটেরিয়া কমে যাবে। তাহলে বুঝলে আমাদের কত ক্ষতি হচ্ছে এই ওজোন স্তরের ধ্বংসের ফলে। তাহলে আমাদের ওজোন স্তরকে বাঁচাতে, আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে আটকাতে আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। তার জন্যই আমাদেরকে পরিবেশের জন্য ভাবতে হবে। তাহলে আমরা আমাদের যে পড়াশোনা সেটাকে আজকে এইখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর কী কী ডাউট রয়েছে, তাহলে কিন্তু আমি সেই ডাউটগুলোকে ক্লিয়ার করতে পারবো আমাদের নেক্সট ক্লাসে এবং ডাউট সলভিং ক্লাসের মধ্যে দিয়ে।